সৌমিত্রদা, এক্স হ্যান্ডেলে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী পোস্ট করেছেন যে বিজেপির দরজা খোলা, না এলে এবার তিহার জেল। কি বলুন? প্রথম কথাই হচ্ছে উনি ভয় পেয়ে গেছেন, তার কারণ উনি বুঝতে পেরে গেছেন যে উনি মারাত্মক অন্যায় করে ফেলেছেন। প্রথম ভুল ওনার, যেটা সুপ্রিম কোর্টও বারবার বলেছে, যে ঘুষ নিয়ে কোনো সংসদে প্রশ্ন করা কিংবা কোনো ভোট দেওয়া, এই জিনিসটা সম্পূর্ণ বেআইনি। এবং 90-এর দশকের বিখ্যাত নরসিংহ রাওয়ের কেসকে সুপ্রিম কোর্ট ওভারটার্ন করেছে। তার মানে এটা খুব স্পষ্ট। এবং যে এনকোয়ারি কমিশন বসানো হয়েছিল, মানে এথিক্স কমিটি, তার কাছে মহুয়া মৈত্র স্বীকার করেছেন যে উনি ওনার ক্রেডেন্সিয়াল দিয়ে দিয়েছেন বাইরে। ফলত উনি নিজেই বলছেন যে আমি অন্যায় করেছি। এবং সবথেকে আশ্চর্য ব্যাপার, যে এত বড় একটা ভুল যিনি করলেন, সেটা ইচ্ছা করে করুন বা ভুল করে থাকুন, একটা মানুষকে তো তার ভুলটা রেকটিফাই করতে দেওয়া উচিত, তাকে তো বোঝানো উচিত যে তুমি ভুল করেছো। কিন্তু আনফর্চুনেটলি তাকে তার পার্টি কিন্তু সেই বিষয়ে কোনো সামানো করলো না, কোনো শোকজ করলো না, কোনো শাস্তি দিল না, সাসপেন্ড করলো না, বরং আবার তাকে একেবারে স্বমহিমায় তাকে টিকিট দিল। তার মানে কোথাও গিয়ে আমরা ধরে নেব যে পার্টির মধ্যে হয়তো এই ঔদ্ধত্য ব্যাপারটা চলে এসছে, যে আমি দিয়েছি, বেশ করেছি। দেখুন, আদানিকে নিয়ে মোদিকে প্রশ্ন করা, এটার মধ্যে ভুল কিছু নেই। কারণ মোদির বিরুদ্ধে তো পার্লামেন্টে এত বিরোধী দল, নেতারা রয়েছেন, বিরোধী পার্টি রয়েছেন, সে এত হাজার হাজার মিডিয়া রয়েছে, তারা মোদির বিরোধিতা করছেন। বিরোধিতা, তর্ক বিতর্ক ডেমোক্রেসির পার্ট। আপনি আদানি আম্বানি কেন, আপনি যাকে খুশি নিয়ে ডিফেম না করে কোনো কথা আপনি বলতেই পারেন, সেটা পার্লামেন্টে হোক অথবা রাস্তার চায়ের আড্ডায় অথবা সোশ্যাল মিডিয়ায়। রাইট টু স্পিক বা ফ্রিডম অফ স্পিচ, এটা কনস্টিটিউশনাল রাইট। কিন্তু আনফর্চুনেটলি যে প্রশ্নগুলো নিয়ে এত উনি নিজেকে হিরো প্রমাণ করছেন, উনি হিরো নন। তার কারণ ওই প্রশ্নগুলো উনি করেননি, ওই মেধাটা ওনার নয়। একজন প্রশ্নটা লিখে দিয়েছে, উনি পাঠ করেছেন, উনি ধারাভাষ্যকারের মতো কাজ করেছেন এখানে। ফলে এখানে ওনাকে কোনো ক্রেডিট দেওয়া যায় না। একজন বিরোধী রাজনীতিবিদ হিসেবে উনি নিজের প্রশ্ন নিজে করুন না, কেন করবেন না? ওনার বিরোধিতা নিয়ে এত লোক, তাহলে কি সবাইকে ইডি ধরে নিয়ে গেছে? এই যে এত বিরোধীরা রয়েছে, কত লোক অমিত শাহের বিরুদ্ধে কথা বলেছেন, সিএর বিরোধিতা করেছেন, নরেন্দ্র মোদীর বিভিন্ন পলিসির বিরোধিতা, তারা কি সবাই আজকে জেলে? বিরোধী শূন্য সংসদ, শুধুই বিজেপি আছে আর কেউ নেই, তা তো নয় বিষয়টা। প্রশ্নটা আপনারা ভালো করে বুঝুন। প্রশ্নটা হচ্ছে, কারোর বিরুদ্ধে প্রশ্ন করা বা সমালোচনা করার মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু আমি ঘুষ নিয়ে নিজের আইডি পাসওয়ার্ড আনএথিক্যালি একটা বৈদেশিক কোম্পানিকে দিয়ে দিচ্ছি, এবং একবার নয়, প্রায় 40-50 বার বিদেশ থেকে লগ ইন হচ্ছে, এবং সেখান থেকে একটা প্রাইভেট কোম্পানি সে আমার কনস্টিটিউশনাল ড্রাফটে একটা পার্লামেন্টের মতো সুপ্রিম লেজিসলেটিভ বডিতে বসে সে প্রশ্ন করে দিচ্ছে, আমি সেই প্রশ্নের উত্তর, সেই প্রশ্নটাকে পাঠ করছি। এটা মারাত্মক আনএথিক্যাল এবং আমাদের দেশের সার্বভৌম সুরক্ষার পরিপন্থী কাজ বলে আমার মনে হয়। এবং শুধু আমার নয়, সুপ্রিম কোর্ট নিজেই কথা বলেছেন। ফলত তারপরেও যখন তিনি যাচ্ছেন, এবং আপনারা দেখুন অরবিন্দ কেজরিওয়ালকে যদি আপনারা স্টাডি করেন, 8 থেকে 9 বার সামন করা হয়েছিল, রেসপন্ড করেননি, নন কোঅপারেশন করেছেন, সেই জন্য তাকে অ্যারেস্টেড হতে হয়েছে। সেই একই ফাঁদে কিন্তু পা দিয়ে ফেলছেন আমাদের অনারেবল এমপি ক্যান্ডিডেট মহুয়া মৈত্র। তিনি কিন্তু বারবার ইডির সমন আসছে, তিনি কিন্তু যাচ্ছেন না, তিনি নন কোঅপারেশন করছেন, তিনি উদ্ধত আচরণ করছেন। এবং সেখান থেকেই বোধহয় তার মনে একটু ভয় ধরে গেছে যে আমার ঠিকানা বোধহয় জেল কাস্টারি হতে পারে। এবং সেই জন্যই তিনি হয়তো আগে হিন্ট দিয়ে রাখলেন যে বিজেপি আমাকে ডাকছে কিন্তু যাচ্ছি না। কিন্তু আমার মনে হয় না যে বিজেপি তাকে সত্যিই ডাকছে বলে। তার কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে সংসদীয় গণতন্ত্রে বিজেপি এগুলোর বিরোধিতা করছে, এবং সেটা করা উচিত। যদি না করে তাহলে আমি বলবো বিজেপি অন্যায় করছে। এবং যদি সত্যিই বিজেপি মহুয়া মৈত্রকে ডেকে থাকেন, তাহলে আমি অন্তত তার অপোজ করব। কারণ মহুয়া মৈত্র একজন ব্যক্তি হিসেবে, একজন পার্লামেন্টারিয়ান হিসেবে যা কাজ করেছেন, সেটি আনএথিক্যাল, সেটি অসভ্যতামি, সেটা আমাদের দেশের সাংবিধানিক গণতন্ত্রের পরিপন্থী। ফলে কোনো দলেই তার জায়গা হওয়া উচিত নয়। পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি তার যোগ্যতা হারিয়েছেন। তিনি ইলেকটোরাল পলিটিক্সে অনৈতিক কাজ করে নিজের উদ্ধত আচরণটা বারবার প্রকাশ করে আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন করেছেন। ফলে আমি সমস্ত দলকে অনুরোধ করব, এই রকম পার্লামেন্টারিয়ানদেরকে আপনারা এন্ডোর্স করবেন না দয়া করে, তাতে আমাদের দেশের ডেমোক্রেসির ক্ষতি হচ্ছে। প্রচার ছেড়ে নাম সংকীর্তনের অনুষ্ঠানে হাজির সায়নী ঘোষ, ভক্তদের সঙ্গে নেচে নেচে গাইলেন কৃষ্ণ গান। অন্যদিকে সুজাতা মণ্ডল নিজেকে রাধিকার সাথে তুলনা করলেন। কি বলবেন? যখন রাম মন্দির হয়েছিল তখন এনাদের বলা হয়েছিল যে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। তখন এনারা অনেক বিরোধিতা করেছিলেন যে বিভাজনের রাজনীতি হচ্ছে, রাম মন্দির একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে কেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে বসে থাকছেন, তাহলে এনারা কেন আজকে এই মন্দির মসজিদ ইত্যাদি নিয়ে রাজনীতি করছে? আসলে এটা ভণ্ডামি।
দেখুন, রাজনীতি যদি করতে হয় তাহলে নিজেদের না একটা দয়া করে আদর্শ সেট করুন। আমি তৃণমূল কংগ্রেসের ব্যাপারটা বুঝতে পারি না, এদের না কাউকে জিজ্ঞাসা করলে কোনো আদর্শ বলতে পারে না। এরা সবসময় বলে আমরা মমতা ব্যানার্জিকে পাথেয় করে চলি, কেউ অভিষেক ব্যানার্জিকে পাথেয় করে চলি, এরা লিডার, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনাদের আদর্শটা কি? আপনারা কি সোশ্যালিস্ট, আপনারা ক্যাপিটালিস্ট, আপনারা ধর্মীয় বিভাজনে বিশ্বাস করেন না কি করেন? আপনাদের আদর্শ মানে আপনাদের যে থিওলজিটার উপরে কাজ করছেন, সেই থিওলজিটা কি, কিসের উপরে ভিত্তি করে আপনারা অপারেট করছেন কেউ জানে না। এবং তার জন্যই এরা কনস্ট্যান্ট আগের দিন একটা কথা বলে, পরের দিন অন্য একটা কথা বলে। আপনারা যদি মন্দির মসজিদ এবং ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে থাকেন, তাহলে আপনারা নিজেরা কেন মন্দিরে মন্দিরে গিয়ে মাথা ঠুকছেন? সেখান থেকে কেন প্রচার শুরু করছেন? ধর্ম যার যার, ধর্ম প্রত্যেকটা মানুষের রাইট টু প্র্যাকটিস রিলিজিয়ন, সেটা কনস্টিটিউশনাল রাইট। আপনি তাহলে কেন কখনো মন্দিরে ঢুকে যাচ্ছেন, মসজিদে ঢুকে যাচ্ছেন, সেখান থেকে কেন মানুষকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন? আর ওদিকে যখন রাম মন্দির হলো, তখন আপনারা দুনিয়ার মানুষকে গালাগাল করলেন, বললেন এরা অন্যায় করছে, এই করছে, সেই করছে বলে দেশে একটা বিশৃঙ্খলা একটা বাংলায় সৃষ্টি করার চেষ্টা করলেন। যেখানে যেখানে রাম মন্দির স্ক্রিন হলো, আপনারা বললেন ধর্মের রাজনীতি হচ্ছে। হ্যাঁ, হয়েছে তো, রাম মন্দির নিয়ে রাজনীতি হয়েছে, আমরা অস্বীকার করিনি, কিন্তু আপনি করছেনটা কি? আমরা রাম মন্দিরে যারা বিরোধিতা করেছিলাম, আমরা তো কেউ মন্দিরে বা মসজিদে গিয়ে মাথা ঠুকছি না, কিন্তু আপনারা কেন এটা করছেন? তার মানেটা হচ্ছে আপনারা নিজেদের ভণ্ড সত্তাটাকে প্রকাশ করে ফেলছেন। আপনাদের কোনো আদর্শ নেই, কোনো মেরুদণ্ড নেই, আপনাদের কাছে ভোটটাই একমাত্র উদ্দেশ্য। এবং এই ভোটের জন্যে মানুষকে মিথ্যে কথা বলা, মিথ্যে প্ররোচনা দেওয়া, আজকে ধর্ম, জাত পাত এই ধরনের যে বিভৎস মানে ডিসক্রিমিনেটরি জিনিসগুলো, যেগুলো একেবারে অসাংবিধানিক এবং বারবার সংবিধানে বলা আছে যে স্টেট শুড নট এন্ডোর্স দিস, সেইগুলোকে আপনারা বারবার করে এন্ডোর্স করছেন এবং মানুষের সামনে থালায় হাজির করছেন, মানুষকে বোকা বানাচ্ছেন। মানুষ তার ধর্মীয় ভাবাবেগ থেকে আপনাদেরকে বিশ্বাস করে ফেলছে। আলটিমেটলি আমাদের সমাজের ক্ষতি হচ্ছে আপনাদের জন্য। অর্থাৎ কুণাল ঘোষ বলছেন পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে বিষধর সাপ, কটাক্ষ করেছেন এটা বলে, কি বলবেন? দেখুন, কুণাল ঘোষ এরকম অনেক কিছুই বলেন। কুণাল ঘোষ যেহেতু কোনো এমপি কন্টেস্ট্যান্ট নন, উনি কোনো একটা দলের মুখপাত্র হিসেবে কি বলেছেন তার উত্তর আমি দিতে চাইছি না। উনি অনেক ক্ষেত্রেই এরকম মানে অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলেন। সন্দেশখালীর মেয়েদেরকে দেখে বলেছিলেন আপনি মুখ ঢেকে আছেন কেন, মুখ খুলে কথা বলুন। এদের পার্টির অনেকেই বলে ধর্ষণের ভিডিও দেখাটা এই করেন। ফলে এদের অ্যাপ্রোচটাই ভীষণ আনপ্রফেশনাল। এবং এই যে এদের একটা মানে বক্তব্য যে সবসময় যে আপনি তৃণমূলকে ভোট না দিলে সরকারি পরিষেবা পাবেন না, সেটা শুধু কুণাল ঘোষ কেন, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন কোনো একটা জনসভায় যে আপনারা এত যদি মোদির গ্যারান্টিতে আপনারা ভাবিত হন, তাহলে আপনারা বিজেপিকে ভোট দিন, তখন এই রাস্তাঘাট এইগুলো কিন্তু আমরা দায়িত্ব নেব না। আরে ভাই, আপনারা কাউকে দয়া করছেন না, আপনারা জনগণের কর্মচারী, জনগণের মালিক নন। জনগণের জন্য কাজ করতে আপনারা দায়বদ্ধ। নিজেদেরকে রাজা ভাবা বন্ধ করুন, প্রভু নন আপনারা, আপনারা জনগণের ভৃত্য। জনগণ এই কোম্পানিটার মালিক, জনগণ ভোট দিয়েছে বলে আপনারা ওই জায়গায় গেছেন। যেদিন জনগণ আপনার বোতামে অন্য জায়গায় অন্য বাটন দেবে, তখন আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আপনার এই রাজাগিরি তখন একদম কিন্তু শূন্যে পরিণত হয়ে যাবে। অনেক পার্টি কিন্তু এই করে আজকে মানে বিলীন হয়ে গেছে। ফলে মানুষকে মালিক ভাবুন, নিজেকে মালিক ভাববেন না। এই উদ্ধত আচরণটা প্রত্যেকটি দলের রাজনৈতিক নেতাদের ভাবা উচিত, যে সবসময় নিজেদের মধ্যে এরকম ভাববেন না যে আমরা রাজা, আমরা যা বলবো তাই হবে, আমরা দেবো না, আমরা করছি না। মানুষের ট্যাক্সের পয়সায় রাস্তা হচ্ছে। মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি কাউকে দয়া করছেন না। ফলে এটা আপনারা যখন মঞ্চে কথা বলতে উঠবেন না, আপনারা জনপ্রতিনিধি এটা ভেবে উঠবেন। সামনে যে 10,000, 20,000, 50,000 মানুষ আছে, তাদের প্রতিনিধিত্বে আপনি ওই মঞ্চে দাঁড়িয়ে আছেন। যেদিন মানুষ মনে করবে, টেনে ওখান থেকে নামিয়ে এই 10,000 মানুষের মধ্যেই আপনি বিলীন হয়ে যাবেন। ফলে আপনাকে যখন কেউ ওই হিরোর আসনে বসাচ্ছে, হিরোইনের আসনে বসাচ্ছে, তখন দয়া করে তাদের মর্যাদা দিন, মানুষকে ছোট করবেন না। আর বিরোধী কাউকে ভোট দেবো না, বিরোধীদের বাঁশপেটা করবো, নুসরাত জাহান বলেছিলেন একটা মঞ্চ থেকে, বিরোধী দেখলে এই বাঁশ দিয়ে মারুন। আজকে এই এমপি বলছেন যে বিরোধীদের ভোট দিলে রাস্তাঘাট কোনো কিছু আমরা করব না। এই অ্যাপ্রোচটা ভীষণ আনপ্রফেশনাল, অ্যারোগেন্স, এবং এই অ্যারোগেন্সই এই পার্টির ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি বারবার বলছি যে নিজেদেরকে মার্জিত করার চেষ্টা করুন, তাহলেই আপনাদের বেটারমেন্ট হবে। বরানগরের সজল ঘোষ ভার্সেস সায়ন্তিকা, কাকে এগিয়ে রাখবেন? দেখুন, রাজনৈতিক ইয়েতে যদি আপনি দেখেন এবং কাজের হিসেবে যদি আপনি দেখেন, তাহলে আমি দুদিক থেকে বিচার করলে আমি কিছু ক্ষেত্রে সজলবাবুকে এগিয়ে রাখি। তার দুটো কারণ। এক হচ্ছে তাপস রায় যতদিন ওখানে ছিলেন তৃণমূলের হয়ে, আমার নিজের মামার বাড়ি যেহেতু ওখানে, আমি জানি যে তাপস রায় একজন ইন্ডিভিজুয়াল হিসেবে যদি আপনি দেখেন, তাহলে সেখানে কাজ হয়েছে। এবং তাপস রায়ের মতো লোক যখন উল্টো দিকে চলে যাচ্ছে
এবং তাপস রায়ের সাথে সজল ঘোষের লবিটা যখন ঠিক হচ্ছে, কারণ এই কথাটা আমি লবি কথাটা কেন মেনশন করছি আপনাকে আমি বলি। ধরুন ফর এক্সাম্পল আমি যে মিউনিসিপ্যালিটিতে থাকি, আমার মিউনিসিপ্যালিটিতে কোনো কাজ হয় না, পানিহাটি মিউনিসিপ্যালিটিতে। আমি যখন এনকোয়ারি করলাম সাধারণ মানুষ হিসেবে, আমি জানতে পারলাম যে এই যে ধরুন চেয়ারম্যান, এমএলএ, কাউন্সিলর, এই যে চেন অফ অপারেশনটা, এই চেন অফ অপারেশনের মধ্যে লবি ম্যাচ করে না। মানে এদের প্রত্যেকের পছন্দের লোক একে অপরের নয়, এবং যখনই একে অপরের পছন্দের লোক না হয় তখন এই এন্টায়ার মেকানিজমটা ফেল করে যায়। পানিহাটি মিউনিসিপ্যালিটিতে কোনো কাজ হয় না, ওখানে ময়লা পড়েই থাকে, কিছু হয় না। যখন আমি এনকোয়ারি করতে যাই দেখি কাউন্সিলররা মিটিংয়ে পার্টিসিপেট করেন না। কখনো ধরুন তারা বলছেন যে চেয়ারম্যান আমাদের পছন্দ না, আমাদের পছন্দের চেয়ারম্যান হলে আমরা খুব কাজ করব। ফলে সেটাই যদি রাজনৈতিক প্রেক্ষিত হয়ে থাকে তাহলে অবশ্যই তাপস রায়ের লবির কথা মাথায় রেখে সজল ঘোষকে দেওয়া উচিত। কারণ সজল ঘোষের রাজনৈতিকভাবে সজল ঘোষ এগিয়ে আছেন। আমার চোখে তিনি কাউন্সিলর হিসেবে যতদিন ছিলেন কাজ করেছেন, অন্তত তার ব্যক্তিগত তিনি কোন পার্টিতে আছেন, তার কি ভেন্ডেটা, তার মধ্যে আমি ঢুকছি না। কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে কাজ দেখতে চাই। আমার ট্যাক্সের পয়সায় আমার রাস্তাটা হচ্ছে কিনা, আমার ট্যাক্সের পয়সায় জল পাচ্ছি কিনা, আমার ট্যাক্সের পয়সায় হাসপাতালটা হচ্ছে কিনা, এই অঙ্কে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই সজলদাকে আমি ব্যক্তিগতভাবে এগিয়ে রাখবো। সায়ন্তিকাকে কেন পিছিয়ে রাখবো তার পেছনেও কারণ আছে। তার প্রথম ব্যাপারটাই হচ্ছে যে মহানগর মিউনিসিপ্যালিটি বেশ কিছু ক্ষেত্রে করাপশনের কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের আমলে, এবং সায়ন্তিকা কদিন ওই এলাকায় থাকবেন এই নিয়ে আমার সন্দেহ আছে। তার কারণ এই ফিল্ম স্টাররা এর আগে কোনো কাজ করেননি। আমরা অন্তত যাদেরকে এমপি হিসেবে জিতিয়েছিলাম, এমপি হিসেবে দেখেছিলাম, সংসদে যান না, 10 to 12% অ্যাটেন্ডেন্স এদের, বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কর্মকাণ্ডে এদেরকে পাওয়া যায় না। এবং এরা যে ধরনের প্রফেশন এবং যে ধরনের লাইফস্টাইল থেকে আসেন তার সাথে এই গ্রাসরুটের কোনো কানেক্ট নেই। ফর এক্সাম্পল আপনাকে একটা কথা বলি, ধরুন আপনার বাড়িতে কেউ অসুস্থ হয়েছে, ইমার্জেন্সি, আপনার কোনো সরকারি হাসপাতালে যেতে হবে, আপনার একজন হাসপাতাল থেকে বললো যে একটা রেকমেন্ডেশন লাগবে, আপনি একজন কাউন্সিলর বা এমএলএর চিঠি নিয়ে আসুন। আপনি কিন্তু সজল ঘোষকে পাবেন, তার কারণ সজল ঘোষ রাজনীতিবিদ, তিনি রাজনীতিটা বুঝে করেন, তিনি জনপ্রতিনিধি প্রথমবার হচ্ছেন না। কিন্তু সায়ন্তিকাকে কিন্তু আপনি পাবেন না। সেই একই ক্ষেত্র কিন্তু আমরা নুসরাত জাহানকে সন্দেশখালিতে পাইনি। তিনি কোন পার্টি সেটা ম্যাটার নয়। আমার প্রশ্নটা হচ্ছে যে রাজনীতির ময়দানে রাজনীতিটা যারা বুঝে করছেন, ভালোবেসে করছেন এবং এক্সপার্ট এবং করার চেষ্টা করছেন, অন্য প্রফেশন থেকে আসবেন না সে কথা আমি বলছি না। প্রত্যেক প্রফেশন থেকে রাজনীতি আসুন, ফিল্ম থেকে আসুন, স্পোর্টস থেকে আসুন, রাজনীতি একটা ইন্টারডিসিপ্লিনারি ময়দান। কিন্তু যারা এই মুহূর্তে অন্যান্য প্রফেশন থেকে আসছেন তারা বিষয়টাকে খানিকটা ছেলে খেলার পর্যায়ে নিয়ে গেছেন, তাদের কোনো সিরিয়াসনেস নেই। আজকে রচনা ব্যানার্জি কী উল্টোপাল্টা বকছেন আমরা দেখতে পাচ্ছি, নুসরাত জাহানকে আমরা দেখেছি তিনি কী করেছেন, দেবের ক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু প্রজেক্ট তিনি কিছুই করে উঠতে পারেননি। ফলে এই জায়গা থেকে মানুষকে আমি অনুরোধ করবো যে সজল ঘোষ বলে না, আমি আপনাকে এন্ডোর্স করছি না সজল ঘোষকে ভোট দিন। আপনি দুটো জিনিস মাথায় রাখবেন, এক, এমএলএ হিসেবে আপনি যাকে রাখছেন তাকে একজন জনপ্রতিনিধি নির্বাচন করুন যে আপনার এলাকাটাকে জানে। আপনার যদি মনে হয় যে সায়ন্তিকা সেখানে থাকবেন, সেখানে কাজ করবেন, গ্রাসরুটের সাথে সে কানেক্ট থাকবে, আপনি নিশ্চয়ই ভোট দেবেন, কেন দেবেন না? কিন্তু শুধুমাত্র কোনো দলের পপুলারিটি, ফিল্মে কাজ করেছে, জনপ্রিয়, এই দেখে ভোট দেবেন না। আপনার কিন্তু রাত বিরেতে একজন এমএলএকে প্রয়োজন, আপনার কিন্তু রাত বিরেতে একজন এমএলএর সাহায্য প্রয়োজন, আপনার একটা রেশন কার্ডের সমস্যা হচ্ছে, আপনার এমএলএকে আপনি অ্যাপ্রোচ করতে হবে। ফলে এমন একজন মানুষকে রাখুন, আপনার সেটা যেই হন, সায়ন্তিকা হন বা সজলদা হন বা XYZ যে কোনো অন্য কোনো বামফ্রন্ট মনোনীত প্রার্থী থাকলে তিনি হন, অ্যাপ্রোচেবল মানুষকে রাখুন। এমন কাউকে রাখবেন না যে ধরাছোঁয়ার বাইরে, যার সাথে কোনো পাবলিক প্রফেশনের কোনো রকম যোগাযোগ নেই, আপনি জীবনে তাকে ফোনে পাবেন না, তাকে আপনাকে খোঁজ করতে গেলে নিউ টাউনের ফ্ল্যাটে গিয়ে যোগাযোগ করতে হবে। এই ধরনের মানুষকে দয়া করে রাখবেন না, এতে আপনার অঞ্চলের ক্ষতি। মানুষের প্রতিনিধিকে নির্বাচন করুন, সে যে পার্টি হোক। আপনার যদি মনে হয় সায়ন্তিকা উইল বি এলিজিবল, আপনি করুন। কিন্তু আমার হিসেবে অন্তত হিস্টোরিক্যাল ডেটা স্টাডি করে আমি দেখছি যে ফিল্ম স্টাররা একেবারেই পলিটিক্সে, অন্তত বাংলার পলিটিক্সে অ্যাপ্রোচেবল নন, এবং গ্রাসরুটের সাথে তাদের কানেকশান খুব ক্ষীণ। ভোটের পরে অধিকাংশ ক্ষেত্রেই তাদের টিকি খুঁজে পাওয়া যায় না। তাই পলিটিক্স যারা জানেন, পলিটিক্সটা যারা বুঝে করছেন, তাদেরকে নির্বাচিত করুন আপনার অঞ্চলের সুবিধের জন্য। কুণাল ঘোষ বলছেন যে সায়ন্তিকাকে দেখে নাকি অনেকেরই প্যান্ট হলুদ হয়ে গেছে, কি বলবেন? দেখুন, ওনার এই সমস্ত কথার আমাকে জিজ্ঞাসা করবেন না, কারণ এই ভাষার শব্দচয়ন, ভাষা বয়নটাই ভীষণ আনপ্রফেশনাল এবং বিলো দ্য মার্জিন, এবং এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এবং আমার মনে হয় না সিপিএম বা বিজেপির হয়ে যারা ওখানে দাঁড়াচ্ছেন তারা সায়ন্তিকাকে নিয়ে খুব একটা ভাবিত। তার কারণ সায়ন্তিকার পলিটিক্যাল লিঙ্ক আগেও দাঁড়িয়েছিলেন, হেরেছে, আবার এখানে এসেছে।
এবার আমি জানি না কীভাবে হবে। ভোট যদি সঠিকভাবে হয় তাহলে ওই জায়গাটা কিন্তু সিপিএম অধ্যুষিত এলাকা, কারণ আমি দীর্ঘদিন ওখানে, যেহেতু আমার পারিবারিক সূত্রে বাড়ি রয়েছে, আমি জানি। ফলে বহু বাম মনস্ক মানুষ কিন্তু ওখানে রয়েছেন, এবং সত্যি যদি বামফ্রন্ট এবং বিজেপি সঠিকভাবে লড়াইটা দিতে পারে তাহলে তৃণমূল ওই সিটটা কখনোই জিততে পারবে বলে আমার মনে হচ্ছে না। এবার কুণাল ঘোষ তার পার্টির লাইনে কথা বলেছেন, সে নিয়ে আমার বলার কিছু নেই, কিন্তু আমার মনে হয় সায়ন্তিকার থেকে অনেক বেটার এলিজিবল ক্যান্ডিডেট তৃণমূল দিতে পারতেন, এবং সায়ন্তিকা খুব একটা সিগনিফিকেন্ট নয়। আমার যেটা হিসেবে বলে সেটা হচ্ছে দলীয় কোন্দল বা গোষ্ঠী দ্বন্দ্ব এড়ানোর জন্য সায়ন্তিকাকে একটা নিউট্রাল ফেস হিসেবে বসানো হয়েছে। কিন্তু আমি যদি আমাকে তৃণমূলের পক্ষে বলতে বলেন, আমি অত্যন্ত মানে অ্যাস্টনিশড হয়েছি, তার কারণ আমি জানি, আমি নাম করতে চাই না, যে তৃণমূল কংগ্রেসের বহু এলিজিবল ক্যান্ডিডেট যারা সত্যি, এই যে কথাটা আমি বললাম যে কেন সজলদাকে এগিয়ে রাখবো, এই যে জনসংযোগ, এই জনসংযোগ বেশি আছে, এলাকাকে বোঝেন, এলাকার মানুষকে চেনেন, মানুষের সাথে কানেক্ট আছে, এরকম প্রতিনিধি কিন্তু তৃণমূল কংগ্রেসের ভেতরে ছিল। সেটাকে কেন তাদের পার্টি কেন রাখলেন না, কেন শান্তিকাকে এনে একটা আরবিট্রারি ম্যানারে বসিয়ে দিলেন আমি জানি না, বাট খুব আনফর্চুনেট। যারা সত্যিই খেটে ওখানে তৃণমূল করছিলেন বড়নগরে, তাদের জন্য আমার খারাপ লাগছে। এবারে স্ত্রীকে সামনে রেখে প্রচার করছেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। হুইল চেয়ারে বসে সামিল হয়ে করজোড়ে নমস্কার করে ভোট চাইছেন স্ত্রী, কি বলবেন? দেখুন, সেটা তার পলিটিক্যাল ব্যাপার, কিন্তু এটা উচিত নয়। মানে এটা তো খুব একটা মানবিক অ্যাপ্রোচ নয়। কেন আমি একজন অসুস্থ মানুষকে নিয়ে এসে করব, এবং তাকে কেন আমি এই আমার পলিটিক্যাল এরিনাটার মধ্যে আমি ঢোকাবো, তিনি যদি পলিটিক্যাল পার্ট না হন। এটা মানে নিজের স্বার্থের জন্য আমি আমার অসুস্থ পরিবারের সদস্যকে এই গরমের মধ্যে নিয়ে চলে আসবো, এটা তো শোভা পায় না, এটা অনৈতিক, এটা অমানবিক একটা কাজ, এটা করা উচিত নয়। আপনি ভোটে কন্টেস্ট করতে এসছেন, আপনি নিজে লড়ুন, আপনার ফ্যানরা লড়বে, আপনার পার্টির লোকেরা লড়বে, আপনি মানুষের সাথে কানেক্ট করবেন, আপনার যে এজেন্ডা আছে আপনি উপস্থাপনা করবেন। কিন্তু এইভাবে মানুষের কাছ থেকে জোর করে ভাবাবেগ নিয়ে এই যে খেলাটা, এটা বন্ধ করুন। এটা খুবই অসভ্যতামি হচ্ছে। এই মানে কোনো অসুস্থ মানুষকে নিয়ে আসা, কখনো কেউ মাথা ফাটিয়ে ফেলছেন, এই করছেন, এই যে মানুষের মনে একটা ইমপ্রেশন ম্যানেজমেন্টের নোংরা রাজনীতিতে আপনারা নেমেছেন, এটা দয়া করে বন্ধ করুন। এটা ভারতীয় গণতন্ত্রের খুব একটা ভালো দিকে কিন্তু আপনারা নিয়ে যাচ্ছেন। আপনারা মেম্বার অফ পার্লামেন্টের জন্য লড়তে এসছেন, আপনাদের অনেক গুরুত্ব একটা রাজনীতিতে, সেখানে এই রকমের ছেলে মানুষগুলি করবেন না। স্বামী স্ত্রী মা বাবা যেই হোক, দয়া করে এই পারিবারিক সেন্টিমেন্টগুলো, ঘরের বিষয়গুলো, ঘরের তর্ক বিতর্ক, সেইগুলোকে রাজনৈতিক ময়দানে এনে সেইটা নিয়ে কাটাছেড়া করা, এটা খুবই একটা মানে অসামাজিক একটা চিত্র একটা আমরা দেখতে পাচ্ছি। অরিত্রদা, হুগলিতে তোমার মতে দিদি নাম্বার 1 কে হবে, আর রচনা না লকেট? দেখুন, দিদি নাম্বার 1 আমি এসব জানি না, সেটা আমার মানুষ নাম্বার 1 হলেই হলো। কারণ এই দাদাগিরি দিদিগিরি এইগুলো ফিল্মে ভালো লাগে, টিভিতে ভালো লাগে, কিন্তু বাস্তব দুনিয়ায় চিত্রটা অন্যরকম। যারা হুগলির মানুষ আছেন, রচনা ব্যানার্জি বলুন বা লকেট বলুন, যেই হন, ভোটটা দেওয়ার আগে আবার যে বললাম, এমন মানুষকে ভোট দিন যারা হুগলিকে চেনে, যারা হুগলি সম্পর্কে বলতে পারবে, যারা এসি ঘরের মধ্যে ঢুকে যাবে না, এরকম মানুষকে ভোট দিন যে আপনার কথাটা পার্লামেন্টে প্রশ্ন করতে পারবে। সেলিব্রিটি বলে, টিভিতে দেখেছেন বলে, সামনে থেকে দেখতে পাবেন বলে আপনারা ধরে নেবেন না যে তারা খুব অ্যাপ্রোচেবল, তারা আপনাদেরকে বোঝে। ফলে এমন মানুষকে ভোট দিন যে পার্লামেন্টে যাবে, যে আপনার হয়ে লড়াই করবে, যে ভোটাভুটিতে পার্টিসিপেট করবে, যে তর্ক বিতর্ক করবে, যে আঞ্চলিক অ্যাসপিরেশনগুলোকে বৃহত্তর ডেমোক্রেটিক স্পেসে নিয়ে আসবে। ফলে শুধুমাত্র দয়া করে কে টিভি স্টার নয়, কে জনপ্রিয়, এইভাবে ভাববেন না। আমি আবারও বলছি যে রচনা বন্দ্যোপাধ্যায় বা লকেট দুজনেই একই প্রফেশনের লোক, ফলে সেইভাবে কাউকে জাজ করা যায় না। কিন্তু রচনা ব্যানার্জি রাজনীতিতে এসে বেশ কিছু অবান্তর কথা বলে ফেলছেন, নিজের কমিউনিকেশন লাইন থেকে সরে যাচ্ছেন, এবং কোথাও গিয়ে আবার সেই অ্যারোগেন্সটা তার মধ্যে চলে আসছে। এই জিনিসগুলো কিন্তু ডেট্রিমেন্টাল হয়ে যেতে পারে তার জন্যে। তো সেই জন্যে নিজেকে সংযত রাখুন। প্রত্যেক জনপ্রতিনিধি, আপনারা ভুলে যাবেন না, আপনারা মানুষের কর্মচারী। সরকার মানে মানুষ আপনার মালিক, আপনার বস কিন্তু জনগণ। জনগণ যদি মনে করে আপনাকে তাড়িয়ে দেবে, তাহলে কিন্তু এই বোতাম প্রেস করে কিন্তু আপনাকে চাকরি থেকে সরিয়ে দিতে পারে। ফলে বি কশাস, বি কারেজিয়াস, সাহস নিয়ে লড়াই করুন, মানুষের জন্য কাজ করুন, এবং দয়া করে মিথ্যে কথা বলে মিথ্যে একটা ভেগ নিয়ে যাবেন যে আমি খুব ভাবছি আপনার কথা, তারপর 2 মাস বাদে ভোট হয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেল, আর আপনাদের টিকি খুঁজে পেলাম না, এইরকম ইমেজ নিয়ে দয়া করে আসবেন না। এবং মানুষও যখন ভোট দিতে যাচ্ছেন, আবার বলছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সেলিব্রিটি প্রার্থীদের বহু জায়গায় ভুড়ি লক্ষ লক্ষ ভোটে জিতিয়েছিলেন, তাদের কদিন দেখেছেন এলাকায়, কটা বিপদে তাদেরকে পাশে পেয়েছেন,
কটা প্রশ্ন আপনার এলাকা নিয়ে তারা পার্লামেন্টে করেছে, কটা ভোটে পার্টিসিপেট করেছে, কদিন উপস্থিত হয়েছে পার্লামেন্টে, এই অঙ্ক নিয়ে যদি আমরা আলোচনা করতে বসি তাহলে দেখব যে সেলিব্রিটি প্রার্থীরা অধিকাংশ ক্ষেত্রেই ডাহা ফেল করেছেন। তাই দয়া করে সেলিব্রিটি ইমেজ দিয়ে ভাববেন না, রাজনীতির ময়দানে রাজনীতির চোখে দেখুন, অঞ্চলের চোখে দেখুন, অ্যাসপিরেশনের চোখে দেখুন, তাহলেই আপনার ভোটটা সঠিক মানুষকে দিতে পারবেন। এবারে লোকসভা ভোটে বিজেপির কটা আসন হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, এটা তো সেফোলজিস্টদের কাজ, এটা আমি বলতে পারি না, কারণ আমি অতটাও পলিটিক্স নিয়ে অভিজ্ঞ নই। তবে একথা নিশ্চিত যে বিজেপি বিগত কয়েকদিন ধরে যে লড়াইটা দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে, তাতে বিজেপির আসন সংখ্যা পূর্বের তুলনায় বাড়তে পারে। তার কারণ অন্তত জনমানসে তৃণমূলের এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ কিন্তু বিজেপি বলে নয়, তৃণমূলের এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ কিন্তু তৃণমূল নিজেই। তার কারণ গোষ্ঠীদ্বন্দ্ব বলুন, দুর্নীতির পাহাড় বলুন, এইগুলো তৃণমূলকে মানে চারিদিক থেকে একেবারে আষ্টে পিষ্টে যেভাবে জড়িয়ে ধরেছে, সেটা কিন্তু পার্টির অপারেট করতে গিয়ে এবং মানুষের সাথে কানেক্ট করতে গিয়ে বেশ খানিকটা ক্ষতি হয়ে যাচ্ছে। বেশ কিছু জনকল্যাণমুখী প্রকল্প লঞ্চ করার পরেও মানুষ খানিকটা চিন্তিত হয়ে যাচ্ছে যে আবার একটা নতুন রকমের দুর্নীতি হতে পারে। ফলে করাপশানটা কোথাও গিয়ে তৃণমূলকে ব্যাকফুটে পাঠিয়ে দিচ্ছে এবং এই যে ক্রমাগত বিভিন্ন জায়গায় প্রার্থীরা প্রচার করতে যাচ্ছেন, সেখানেও আমরা গোষ্ঠীদ্বন্দ্ব দেখছি, সেখানেও সাপোর্টারদের মধ্যে লবির প্রবলেম দেখছি। এই যে একটা দলীয় শৃঙ্খলার যে অবনতি এবং দলীয় শৃঙ্খলা নিয়ে যে ঘোটালা, এটাই আসলে তৃণমূলকে বেশ খানিকটা উইকেন্ড করে দিয়েছে বিগত কয়েকদিন ধরে বলে আমার মনে হচ্ছে। তবে কে কটা আসন পাবেন না পাবে এটা এক্সপার্টরা বলবেন, আই এম নট দ্য এক্সপার্ট। কিন্তু একথা আমি যতটুকু মানুষের সাথে থেকে বুঝতে পেরেছি যে বিজেপি তার জায়গা করেছে। সিট কটা পাবে না পাবে জানি না, আসন সংখ্যা হয়তো বাড়তেও পারে, কিন্তু ভোটারের সংখ্যাটা বাড়বে। এবং খুব ইন্টারেস্টিংলি সিপিএমও আবার খানিকটা এগিয়ে আসছে। সিপিএম বেশ কিছু জায়গায় প্রার্থী দিয়েছে। এর আগে সিপিএমের একটা বড় অঙ্কের ভোট সেটা বিজেপিতে কনভার্ট হয়ে গেছিলো, অন্তত আমার এলাকাগুলোতে আমি সেটাই দেখেছি। এবার সিপিএমও বেশ কিছু জায়গায় খুব গুরুত্বপূর্ণ প্রার্থী দিয়েছে। ফলে সিপিএম এবং বিজেপি মানে গুরুত্বপূর্ণ বিরোধী দল হিসেবেও কিন্তু এগিয়ে আসতে পারে এবং কিছু ক্ষেত্রে তৃণমূলের মানে এই ঘোড়া দৌড়ে কিন্তু তৃণমূলকে টেক ওভার করে নিতে পারে কয়েকটা আসনে। সেইটা কিন্তু তৃণমূলকে একটু কষাস থাকতে হবে। এবং আবারও বলছি যে দুর্নীতির ইমেজটা ভাঙা তৃণমূলের জন্য সবথেকে কঠিন চ্যালেঞ্জ। অরিত্রদা, অনেকেই দাবি করেন যে 21-এর ভোট কাউন্টিংয়ে খেলা হয়েছিল, এবারেও সেটা হবে না তো? দেখুন, এই খেলা হওয়াটা একটা মারাত্মক রকমের থ্রেট হয়ে দাঁড়িয়েছে আমাদের ইলেকট্রাল পলিটিক্সে। আমরা পঞ্চায়েত ইলেকশন হোক কিংবা বিধানসভা ইলেকশন, যে কোনো ইলেকশনেই আমরা দেখেছি যে এই বাইরে থেকে গুন্ডা, বদমাস, ক্রিমিনাল ধরে নিয়ে আসা, বোমাবাজি করা, মানুষকে থ্রেট দেওয়া, অধিকাংশ ক্ষেত্রেই মানুষ পার্টিসিপেট করতে পারেন না, তারা ভোট কাস্ট করতে পারেন না। কারণ আমরা শহরে বসে ভাবি গোটা বাংলাটা বোধহয় দারুণ আছে, আসলে তা নয়। শহর খুব ছোট, বাংলা একটা বৃহত্তর প্রভিন্স এবং সেই প্রভিন্সে দাঁড়িয়ে আজকে গ্রামগঞ্জ, মফস্বল, দূর দূরান্তে, রিমোট এরিয়াতে যেভাবে মানুষকে ত্রাসের সম্মুখীন হতে হয়, তারা ভোট দিতে পারেন না, তাদের জীবনের ঝুঁকি হয়ে যায়, সেটা কিন্তু খুব অ্যালার্মিং ইন আওয়ার ইলেকট্রাল পলিটিক্স। এবং আপনারা যদি দেখেন, ইলেকশন কমিশন তাদের প্রেস কনফারেন্সে 4টে এমের কথা বলেছিলেন, যেই 4টে এম ভীষণ চ্যালেঞ্জিং এই বছর: মানি, মাসেল, মিসইনফরমেশন এবং মডেল কোড অফ কন্ডাক্ট। এবং মানি এবং মাসেল এই দুটো সবথেকে বেশি যাদের কাছে আছে তারাই কিন্তু ত্রাস তৈরি করছে, ক্রিমিনাল অ্যাপয়েন্ট করছে, বম্বার্ডমেন্ট করছে, একটা বিশৃঙ্খলা করছে এবং সেটাই ডেট্রিমেন্টাল হয়ে দাঁড়াচ্ছে। আমি এক্সপেক্ট করব ইলেকশন কমিশন এবার যেভাবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে উঠে পড়ে লেগেছে এবং প্রায় মাসখানেক আগে থেকে কেন্দ্রীয় বাহিনী জায়গায় জায়গায় টহল দেওয়া শুরু করেছে, আমার এলাকাতেও আমি দেখতে পাচ্ছি, তারা যদি সত্যি নিরপেক্ষভাবে ভোটটা অর্গানাইজ করতে পারেন এবং মানুষকে ভোটটা দিতে দিন, জুলুমবাজি করে, থ্রেট করে, হুমকি দিয়ে এভাবে না করে, আপনারা যারা যারা যে যে জায়গায় জিতেছিলেন, 5 বছর সময় পেয়েছেন, 10 বছর সময় পেয়েছেন, এত জনকল্যাণ করেছেন বলে আপনাদের মনে হচ্ছে, তাহলে ভয় পাচ্ছেন কেন? কাকে ভয় পাচ্ছেন? মানুষ বোকা নয়, মূর্খ নয়। তারা যেখান থেকে সুবিধা পাবে, যেখানে যে মানুষটাকে যোগ্য মনে করবে, যেখানে কাজ হবে, সেখানে তারা তাদের ভোটটা দেবে। তাই দয়া করে হুমকি দেবেন না, থ্রেট করবেন না, মিস ইনফরমেশন ছড়াবেন না, মানুষকে ওই ঘোল খাইয়ে দেবেন না উল্টোপাল্টা বলে। ভোটটা সঠিকভাবে করতে দিন, তারপর যে রেজাল্ট আসবে, গণতান্ত্রিক দেশে মেজরিটেরিয়ান পলিটিক্স, আমরা সবাই মেনে নেবো সেই রেজাল্ট। অরিত্রদা, অনেক অনেক ধন্যবাদ।